হ্যালো এভরিওয়ান, ভাইজার টক্সের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল মোস্তফা। আমরা ভাইজার টক্সে মূলত আলোচনা করি এন্টারপ্রেনারশিপ, বিজনেস, মার্কেটিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে এবং জানার চেষ্টা করি যে এখন ট্রেন্ডের সাথে আসলে কোন বিষয়গুলো চলছে, কি করলে বিজনেস আরও ভালো করা যেতে পারে। সো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একটি স্বনামধন্য পেমেন্ট গেটওয়ে আমার পের ম্যানেজিং ডিরেক্টর এম ইশতিয়াক সরোয়ার ভাই। ইশতিয়াক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা মূলত জানবো হচ্ছে আপনার কাছ থেকে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে নিয়ে যে সমস্যা আছে বা এই সমাধানগুলো কিভাবে হচ্ছে জি, বা এই প্রসেসটা কিভাবে চলতেছে এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক জি, কোশ্চেন করবো আমরা। ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ। প্রথমে আমি জানতে চাইবো জি। যে এত ধরনের বিজনেস থাকতে হুম। হোয়াই ডিড ইউ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এজ এ বিজনেস? ওকে, বেসিক্যালি আমি কম্পিউটার সায়েন্সে অনার্স অ্যান্ড মাস্টার্স করি চিটাগং থেকে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো আব্বু যেহেতু সিনিয়র লয়ার এবং ওনার এক্সপেকটেশন ছিল যে আমি লয়ার হব। স্বাভাবিক। আর আমি বেসিক্যালি মানে মনোটোনাস আমার কাছে মনে হয়, এই যে ল প্র্যাকটিসটা শেষে প্রফেশনটা আমাকে মনোটোনাস মনে হয়। ওখানে ইনোভেশন জায়গাগুলো খুবই লিমিটেড। অনেক লয়ার কিন্তু আমাদের এই আলোচনা শুনছে, হ্যাঁ, তাদের শুনে রাগ করতে পারবে। রাগ করতে পারে, কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয়েছিল আমি সেটাই করেছি। আচ্ছা। আমি পেশাটাকে ডিসরেসপেক্ট করছি না, বাট মেবি এখন হয়তো আরো অনেক অনেক অ্যাডাপ্টেশন হয়েছে টেকনোলজিক্যালি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেহেতু টেক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয়েছিল যে আই শুড ডু সামথিং ইম্প্যাক্টফুল। এবং আমি প্রথমে শুরু করেছিলাম হচ্ছে যে বাংলাদেশের লোকাল মানে ইআরপি সলিউশন দিয়ে শুরু করেছিলাম। দেন আমি হচ্ছে অফশোর প্রজেক্টে মুভ করেছি। ওখানে আমরা বেসিক্যালি ওয়েব সলিউশনগুলো নিয়ে কাজ করতাম গ্লোবালি বিভিন্ন কোম্পানিগুলোর সাথে। 2009-এর রিসেশনের পরে আমার মনে হলো যে আই শুড ফোকাস অন বাংলাদেশ। তাহলে আমি বেসিক্যালি লোকালি সলিউশন বিল্ডিং, আমি যেহেতু টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি সলিউশন বিল্ড করতে পছন্দ করি। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে একটা ইফেক্টিভ কোনো কিছু একটা তার হচ্ছে যেটা দেশ দেশ এবং জাতির কল্যাণে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ওয়েব বিজনেসও হবে, পাশাপাশি একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে যাবে। তো সেখান থেকে বেসিক্যালি 2012 সালে আমার পেমেন্ট গেটওয়েটার জার্নিটা শুরু করার কথা, শুরুটা ওভাবে। এবং ওখানে প্রথমে আমার পে নাম কিন্তু আমার পে ছিল না অ্যাকচুয়ালি। আমার পে নাম ছিল ইপে এক্স, ইলেকট্রনিক পেমেন্ট এক্সচেঞ্জ। আচ্ছা। ইন্টেনশন ছিল যে ফ্রিল্যান্সারদের পেপালকে কানেক্ট করে বাংলাদেশে ইনওয়ার্ড ফান্ড নিয়ে আসে, পেপাল কানেক্ট করে। হ্যাঁ, আপনি ওই সময় থেকে আসলে পেপাল নিয়ে চিন্তিত ছিলেন? হ্যাঁ, 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 মানে হ্যাঁ। তখন থেকে কিন্তু আমরা আসলে আশা আমি করতেছিলাম যে আমি তো পেপাল কিন্তু আসবে আসবে। কারণ যেহেতু আমি বাইরের মার্কেট প্লেসগুলো থেকে কাজ করতাম, বাট ওই মুহূর্তে মার্কেট প্লেস থেকে বেসিক্যালি বাংলাদেশে কোনো অন্টারপ্রেনার ছিল না। আচ্ছা। আমি হাতে গোনা একটা দুটা ফিগার বাংলাদেশি ফ্ল্যাগ দেখা যেত, আচ্ছা। অনেক ইন্ডিয়ান ফ্ল্যাগের ভিড়ে। আচ্ছা। তো তখন দেখা গেল যে আমি ফিল করলাম যে আই শুড ডু সামথিং ইম্প্যাক্টফুল দ্যাট উইল ব্রিং রেভিনিউ আচ্ছা। ফর দ্য ফ্রিল্যান্সার্স। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ফিল করলাম যে আমার আই শুড ফোকাস অন বাংলাদেশ অ্যাজ ওয়েল। তো আমি যেহেতু টেকনোলজি সলিউশন বিল্ড করে আসছি, আমি আমার প্রথম দিককার আমার সফটওয়্যার ইনোভেশন লিমিটেড, যেটা এখন আমার পেয়ে, আচ্ছা। ওটার পাশাপাশি আমি আরেকটা ভেঞ্চার চালু করলাম, এসএমএস গেটওয়ে, হুইচ ইজ অলসো ওয়ান অফ দ্য লিডিং এসএমএস গেটওয়ে কোম্পানি ইন বাংলাদেশ, মুঠোফোন টেকনোলজিস লিমিটেড। তো ওটার পরে আমার কাছে মনে হলো যে ই কমার্স ইজ দ্য সেক্টর দ্যাট রিকোয়ার্স মানে সাপোর্ট। আর আমি ইপিএক্স নিয়ে যখন 2 বছর সময় নষ্ট করলাম, আমি চেষ্টা করে দেখলাম যে আসলে কোনোভাবে সলিউশন বিল্ড করা যাচ্ছে না, পেপারকে কোনোভাবে কানেক্ট করা সম্ভব না, তখন স্ট্রাইক ছিল না। আচ্ছা। তো তখন আমার ওই ইপিএক্স এর ধারণাটা বাদ দিয়ে হুম। চিন্তা করলাম যে শুড ফোকাস অন বাংলাদেশ। আচ্ছা। বাই দিস টাইম তখন অল্প কিছু ই কমার্স ওয়েবসাইট, অনলাইন পেমেন্ট, ই কমার্স অর্ডার, হুম। এইগুলোর ট্রেন্ড মাত্র শুরু হচ্ছে বাংলাদেশে। হুম। তো তখন আমি 12 সাল থেকে বেসিক্যালি ওয়ার্কআউট শুরু করি। ইট টুক নিয়ারলি 3 years টু লঞ্চ দ্য ফার্স্ট প্রোটোটাইপ বা আচ্ছা। এমভিপি, যেভাবে এটা আপনি ডাকেন। হুম। 15 সালের 14 এপ্রিল, মানে আগামীকাল 14 এপ্রিল ফাউন্ডেশন ডে আমার। আচ্ছা। আচ্ছা। তো সেদিন আমরা গিয়ে লঞ্চ করি। সেটা লঞ্চ করতে গিয়ে আমার মোটামুটি স্যান্ডেলের সোল ক্ষয় হয়ে যায়। আচ্ছা। কারণ হচ্ছে আমাকে কেউ সুযোগ দিবে না। আচ্ছা। আমি কে, আমি কোথাকার কে? আর আগেও কি আরো পেমেন্ট গেটওয়ে ছিল? একটাই ছিল, এসএসএল ছিল, এসএসএল আচ্ছা। কমার্স ছিল। আচ্ছা। তখন মাত্র এসএসএল কমার্সের বয়স মাত্র 2 থেকে 3 বছর আচ্ছা। ম্যাক্সিমাম। দে ওয়ার চার্জিং টু হাই। আচ্ছা। সো বিজনেসরা চায় হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভ এফোর্ডেবল পেমেন্ট গেটওয়ে সলিউশন। আচ্ছা। আমি ওই জায়গাটা থেকে বেসিক্যালি আমার তখন আমি একটা ই কমার্সে শুরু করেছিলাম। উদ্দেশ্য ছিল যে আমি নিজের জন্য নিজেরটা ইউজ করবো, আচ্ছা। প্লাস এটা সার্ভিসটা অন্যদিকেও এক্সটেন্ড করবো। ঠিক তো আছে। সেই জায়গা থেকে আমি চিন্তা করে দেখলাম যে আমার আসলে লোকালি পে করা সম্ভব। আমি
ডাচ বাংলা ব্যাংকের কাছে অনেক গ্রেটফুল যে তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল শুরুতে, মানে যদি সেটা যেন কাঠখড় পোড়াতে হয়েছে। বাংলাদেশে তো আসলে কোনো কিছু রেফারেন্স ছাড়া আর হচ্ছে ক্রেডিবিলিটি ছাড়া কেউ কাউকে সুযোগ দিতে চায় না। আচ্ছা তো ওই জায়গাটাতে আমি আই গ্রেটফুল টু ফিউ স্পেসিফিক পিপল। দেন হচ্ছে যে 14 এপ্রিল আমরা ভিসা মাস্টার এবং বিকাশ রকেট নগদ বিকাশ, হ্যাঁ রকেট দিয়ে আমরা পেমেন্ট গেটওয়ে সার্ভিস লঞ্চ করি বাংলাদেশে, যেটা 14 এপ্রিল 2015। বাট আমরা আসলে রেভিনিউতে আসতে আমাদের প্রায় 1-1.5 বছর সময় লেগেছে। আচ্ছা আমাদের সিস্টেমে কিছু ফল্ট ছিল আচ্ছা। সেগুলোকে রিকভার করতে আমাদের অনেক চ্যালেঞ্জ পোহাতে হয়েছিল। আচ্ছা। যেহেতু আমরা টেকনোলজি কোম্পানি ছিলাম, সো আমরা ফ্লগুলো নিজেরাই আবার সারিয়ে তুলে আমরা 17-এর মাঝামাঝি থেকে আমরা রেভিনিউ মুখ দেখা শুরু করি। আচ্ছা অ্যান্ড সিন্স দেন উই ডিডন্ট হ্যাভ টু লুক ব্যাক। আচ্ছা। আমরা তখন থেকে আমাদের রেভিনিউ চাকা ঘোরা শুরু করি। আপনি পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ শুরু করেছেন, জি। তারপর একবার ভেরি ফার্স্ট আপনার ক্লায়েন্ট কে ছিল এবং ওই এক্সপেরিয়েন্সটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? ভেরি প্রথম ফার্স্ট ক্লায়েন্ট অন বোর্ড। ক্লায়েন্ট ছিল একটা হোস্টিং কোম্পানি, আচ্ছা আমি নামটা ভুলে গেছি। ওরা আমাদের প্রথম ক্লায়েন্ট ছিল আচ্ছা এবং ওই 17-এর মাঝামাঝি সময় আমরা 3 মাসের মতো প্রমোশন চালিয়েছিলাম। 3 মাসে আমরা 100 মার্চেন্ট অ্যাকোয়ার করি আচ্ছা এবং খুব অল্প সময়ের মধ্যে মার্কেটে একটা সাড়া ফেলে দিতে সক্ষম হই আচ্ছা যে আমরা আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর যে তার বিকল্প হিসেবে আমরা মার্কেটে আবির্ভূত হতে শুরু করি, এবং যেটা আমাদেরকে একটা অ্যাকসেপ্টেবিলিটি দেয়। সেখানে হাসিন ভাই, হাজার ভাই, হি কেপ্ট ট্রাস্ট অন আস। প্যাসিভ জার্নাল, আমাদের খালিদ ফারহানের প্যাসিভ জার্নাল, সেটাও আমাদের যেটা হ্যাঁ ওটা ছিল। দেন হচ্ছে যে আরও কিছু লোকাল ব্র্যান্ড ছিল, যেমন ভেপুর ওয়ার্ল্ড নামে একটা মার্চেন্ট ছিল, বেসিক স্টিল আছে। আচ্ছা হ্যাঁ, যে তারা আমাদের উপর ট্রাস্ট করেছিল আচ্ছা এবং তারা হচ্ছে আমাদের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে দিয়ে সার্ভিস প্রসেস করা শুরু করে। তো এইভাবে বেসিক্যালি আসলে করতে করতে এখন আমরা প্রায় 26 বা 2700+ মার্চেন্টকে আমরা ক্যাটার করি। আচ্ছা আম, অনেক। এবং এটার মধ্যে এখন লোকাল এবং ইন্টারন্যাশনাল সব টাইপের মার্চেন্টই আছে, যাদেরকে আমরা আসলে ক্যাটার করছি। আচ্ছা 11 ইয়ার্সের জার্নি, হ্যাঁ, 11 বছরে অনেক উত্থান পতন অনেক কিছু হয়েছে। জি। এই 11 বছর পরে এসে আমরা কি বলতে পারি যে যেই স্বপ্ন নিয়ে আমার পেয়ে শুরু করেছিল সেই স্বপ্ন আমার পেয়ে ফুলফিল করতে পেরেছে? আমি সব কিছু করতে পারিনি, বাট আমি যদি স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যদি বলি, আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি যেটা বেসিক্যালি আমাকে ছাড়া চলতে পারে। আচ্ছা সেলফ, মানে আমার টিম সেলফ মোটিভেটেড, আচ্ছা। এবং হচ্ছে যে আমি না থাকলেও বিজনেস রান এটাই আসলে একজন এন্টারপ্রেনার সার্থকতা। হ্যাঁ, এবং হচ্ছে আমাকে মানুষ যতটা চিনে আমার থেকে তার চেয়ে বেশি চিনে। আপনি বলছিলেন যে আপনাকে ছাড়াই আপনার প্রতিষ্ঠান চলতে পারে। হ্যাঁ। ডু ইউ হ্যাভ এনি প্ল্যান অফ রিটায়ারমেন্ট? নট টু সুন। আমি বেসিক্যালি আমার পক্ষে আসলে রিটায়ারমেন্টে গিয়ে, বাংলাদেশ আসলে রিটায়ারমেন্ট ফ্রেন্ডলি দেশ না। সো বাংলাদেশ থেকে আমাকে চলে যেতে হবে কোথাও। আমি দেশ ছেড়ে গিয়ে কোথাও গিয়ে থাকবো আপাতত চিন্তা করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু অন্যদিকে যাই। হ্যাঁ, sure. বাংলাদেশের এমন কোনো ফ্রিল্যান্সার বা এমন কোনো আইটি উদ্যোক্তা নাই যে দেশের বাইরে এক্সপোর্ট করতে গেলে সার্ভিস পেমেন্ট গেটওয়ে নিয়ে ঝামেলা পোহায়নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে অনেক বছর ধরে আমরা শুনি যে পেপাল আসবে আসবে, তারপর আমাদেরকে হচ্ছে মূলা ঝুলানো হয় এবং আমরা শেষ পর্যন্ত দেখি যে পেপাল আসেনি। আচ্ছা, এই যে পেপাল নাই, স্ট্রাইপ নাই, সেই জায়গায় ধরেন যে লোকাল পেমেন্ট গেটওয়ে গুলো আছে। এখন একজন ফ্রিল্যান্সার অথবা আইটি এন্টারপ্রেনার যে হচ্ছে এক্সপোর্ট করে সার্ভিস, সে পেপাল বা স্ট্রাইপের একটা অল্টারনেটিভ হিসেবে আমার পেকে ব্যবহার করে কতটুকু সাকসেসফুল হতে পারে? সত্যি কথা বলতে আমাদের দেশের এন্টারপ্রেনারদেরকে আমরা সাহায্য করতেই চাই, কিন্তু প্রবলেম যেটা হয় সেটা ইররেসপেক্টিভ অফ আমার পে, এটা বেসিক্যালি যে কোনো পেমেন্ট গেটের ক্ষেত্রেই প্রবলেমটা হতে পারে। আমরা হাইলি রেগুলেটেড একটা কান্ট্রি, আমাদের রেগুলেটরি রেস্ট্রিকশন প্রচুর, এবং আমাদের ব্যাংকিং পার্টনাররা অনেক একটু রিজিড মেন্টালিটি। তারা এই রেগুলেশনস গুলো কি অন্যান্য উন্নত দেশে নাই? আছে, বাট সেখানে হচ্ছে যে তারা সব কিছুকে ব্যবসা ফ্রেন্ডলি করে হিসাব করেই করে। আমরা একটু হচ্ছে যে লেট অ্যাডাপ্টার, আমরা অ্যাডাপ্ট করি, আর বিজনেসগুলো নিজেরা কমপ্লায়েন্ট থাকে না।
আচ্ছা বিজনেসগুলো নিজের কমপ্লেন না থাকার কারণে যেটা হয়, আপনি স্ট্রাইপে যেই নিয়মকানুন মানতে বাধ্য হচ্ছেন, আমরা যদি সেম নিয়মকানুন যদি আমার বাংলাদেশি বিজনেসগুলোকে বলি যে এটা করতে, তখন তারা আমাদেরকে বলবে যে তুমি কোথাকার কে হয়ে গেছো, হ্যাঁ, যে আচ্ছা তুমি কেন আমাকে কেন এত কিছু দিতে হবে। আচ্ছা আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে আসলে লেখারটা ফ্রি, তো সোশ্যাল মিডিয়া যদি পেইড হতো তাহলে হয়তো আমরা হয়তো এই ধরনের কথাবার্তা বলতাম না। এটা আমি ক্ষোভ থেকে বলছি। কেন পেপাল স্ট্রাইপের নামেও কি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট থাকতে পারে, না থাকতে পারে, থাকাটা একটা জিনিস হচ্ছে সবসময় কমপ্লেন করাটা আমার কাছে মনে হয় আসলে কোনো মানে লজিক্যাল সলিউশন। আমার কাছে মনে হয় যে কনস্ট্রাকটিভলি অ্যাডভোকেসি করা, পলিসি মেকিং করা, ওই জায়গাগুলোতে কন্ট্রিবিউট করাটা মনে হয় সবচেয়ে বেশি, ইনস্টেড অফ কমপ্লেনিং। বিকজ আচ্ছা আমি আমার আমার সরি একটু বলছি, যেহেতু ফ্লোতে আছি। না না তো যেটা আমার কাছে মনে হয় যে আমি কখনো কারোর বিজনেসকে নিয়ে ওপেনলি ক্রিটিসাইজ করি না। আমার কাছে যদি কোনো ফিডব্যাক থাকে আমি অন্টারপ্রেনারকে নিজে সরাসরি ইনবক্স করে তাকে বলি, কারণ হচ্ছে আমার একটা নেগেটিভ পোস্টে তার অনেক কাস্টমার চলে যেতে পারে, আমার একটা নেগেটিভ পোস্টে তার অনেক রেপুটেশন হ্যাম্পার হতে পারে। আমি এই জিনিসটা ক্যাটার করি, এটা আমি ওই বিজনেসটার প্রতি সম্মান দেখিয়ে, সেটা হোক ভালো মন্দ, হ্যাঁ, দেখিয়ে আমি সেই জিনিসটা করি। এটা আমার নেচার। আমি চাই যে অন্যরাও এই সেম জিনিসটা ফলো করুক, কারণ হচ্ছে আলটিমেট দিন দিন শেষে আসলে এভরিওয়ান হ্যাজ টু সার্ভাইভ ইন দ্য, হ্যাঁ, অ্যান্ড আমরা একটা রেড রেসের মধ্যে আছি। তো আসলে কে টিকে থাকবে কে টিকে থাকবে না, এটা ডিপেন্ড করবে আসলে আমরা আসলে কে কাকে কীভাবে ইউটিলাইজ করতে পারছি, কীভাবে সাকসেসফুলি আমরা আমাদের অন্টারপ্রেনারশিপ জার্নিটাকে ইয়ে করতে পারছি। আর আমাদের বিজনেসগুলো নন কমপ্লায়েন্ট থাকতে চায় বা কমপ্লায়েন্ট হতে চায় না, এবং কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস থাকে, এবং আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আমাদের এই রিজিয়নে বেশি হয়। তো ওইসব কারণে বেসিক্যালি আসলে আমরা মানে ইন্টারন্যাশনাল মার্চেন্টদের বা ইন্টারন্যাশনাল ফান্ড রিসিভ করতে গেলেও আমরা বিজনেসগুলোর কাছ থেকে প্রপার সাপোর্টটা পাই না। কিন্তু সেম জিনিসটা যদি স্ট্রাইপ করে, আমরা স্ট্রাইপকে মানে বকাবকি করতে কিন্তু আসলে কখনো হই না। কিন্তু স্ট্রাইপ কমপ্লায়েন্সের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা কমপ্লায়েন্সের ব্যাপারে আমরা অনেকগুলো হোঁচট খাওয়ার পর আমরা এখন কমপ্লায়েন্সের ব্যাপারে জিরো টলারেন্স হয়ে গেছি। আমাদেরকে সিচুয়েশনই ফোর্স করেছে যে বাট আমরা যারা কমপ্লায়েন্ট ওয়েতে আমাদেরকে সাপোর্ট করতে চায় তাদেরকে আমরা হচ্ছে ওয়েলকাম করি সবসময়। আচ্ছা আপনি একটা কথা বলছিলেন যে নেগেটিভ রিভিউ, হুম। আপনার কি মনে হয় না যে নেগেটিভ রিভিউ গুলো বিজনেসের একটা পার্ট? আমি একটু এখানে বলি যে ধরেন একটা কোম্পানি সম্পর্কে আমি একটা নেগেটিভ রিভিউ দিচ্ছি, হুম। আরো 5 জন দিচ্ছে, হুম। তাহলে এটা দুইভাবে কাজ করতে পারে। সে পজিটিভ রিভিউটা মেনটেন করার জন্য তার সার্ভিস কোয়ালিটিটাকে বেটার করতে পারে, হুম। হ্যাঁ, আর ওই নেগেটিভ রিভিউটা দেখে হয়তো বা আরেকজন যে হয়তো সেম টাইপের নেগেটিভ এক্সপেরিয়েন্স হতে পারে সে অ্যাওয়ার্ড হতে পারে। তো এটা তো ইম্পর্টেন্ট, এটা এটা কনস্ট্রাকটিভ আলোচনা হতে এটা পারে। কোন একটা হচ্ছে যে আমি নেগেটিভ রিভিউটা দিচ্ছি একটু রসাত্মক টপিক হিসেবে মানে হাইপ তোলার জন্য। আরেকটা হচ্ছে আমি একটা সার্ভিস নিয়ে আমি এক্সপিরিয়েন্স খারাপ পেয়েছি। এখন ইউজুয়ালি এটা হয়তো আমার আইডিওলজি, আমি হচ্ছে একটা বিজনেসের ক্ষতি এভাবে করতে চাই না, হ্যাঁ, আচ্ছা ইররেসপেক্টিভ অফ যে এখন সার্ভিসটা যদি হয় গ্লোবাল মানে নেশন ওয়াইড, সেটা যেমন ফর এক্সাম্পল বিকাশকে নিয়ে যদি কেউ দুটো কথা বলে, বিকাশে কিছু আসা যায় না, হ্যাঁ, বিকাশ তার সার্ভিস ইমপ্রুভমেন্ট করবে, হয়তো সেটা করবে, কিন্তু বিকাশকে নিয়ে লিখলেও কিন্তু সেখানে বিকাশের যিনি এন্টারপ্রেনার তার পর্যন্ত পৌঁছাবে না, কারণ তাকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না, হ্যাঁ। আচ্ছা, মানে আপনি আমাকে বলতেছেন যে প্রতিষ্ঠানের রিভিউটা আপনার ব্যক্তিগত আক্রমণ হয়ে যেতে পারে, এটা হয়, একটা ইস্যু। এটাই হয় আচ্ছা যে কিছু হলেই অমুককে ট্যাগ করে দেওয়া, হ্যাঁ, কিন্তু আচ্ছা। আসলে আমরা একটু চিন্তা করি না যে আসলে আমি অমুককে ট্যাগ করছি, সে তো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, তার এখানে একটা প্রসেস আছে, আচ্ছা তার হচ্ছে যে সে কাকে ট্যাগ করবে, কিভাবে অ্যাড্রেস করবে, সেটা হয়তো ইনবক্সে আমাকে জানাতে পারে। আচ্ছা আমি একবার বিকাশের সাথে একটা প্রবলেম হচ্ছিল, আমি বিকাশে কামাল কাজের ভাইকে আমি একটা মেল করেছিলাম, অ্যান্ড হি টুক ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড হি ফরওয়ার্ডেড টু দ্য পিপল। বাট আমরা কিন্তু কামাল কাজের ভাইকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাই না, লিঙ্কডিনও হয়তো থাকলেও হয়তো খুব লিমিটেড, হ্যাঁ, বিকজ হি ডোন্ট নিড টু বি। এখন আমি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো ডাজন্ট মিন দ্যাট আই এম অলওয়েজ অ্যাভেলেবল। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার কথার মেইন বক্তব্য হচ্ছে এরকম যে একটা প্রবলেম হলে সেটা সলিউশনের জন্য আসলে কাজ করতে হবে, আদার দেন এটাকে আরো স্প্রেড করা, আরো হ্যাঁ, আমি নিজে এগুলোর ভুক্তভোগী হয়েছে, আমি জানি। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাক্ট চেকিং করা ছাড়াই অনেক রকম কথা বলতে আমরা বাংলাদেশিরা খুব পছন্দ করি, এবং হচ্ছে যে অনেক রসাত্মক কথাবার্তা বলি। এটা আসলে বিজনেসগুলোর জন্য
যে কোনো বিজনেস, সেটা ইরেসপেক্টিভ অফ এনি ইন্ডাস্ট্রি, আচ্ছা, এটা আসলে ব্যক্তি ইমেজের জন্য খারাপ আচ্ছা। এবং হচ্ছে বিজনেসের জন্য খারাপ। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন যে বাংলাদেশে হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি রেগুলেশনস বা এই ধরনের জিনিসগুলো নেই। এগুলোর জন্য আসলে আপনি কাকে দায়ী করেন, বা যদি এই পডকাস্টের মাধ্যমে আমরা আসলে একটা মেসেজ পৌঁছাতে চাই জি। যে যারা এই সেক্টরগুলো নিয়ে কাজ করে তারা আসলে হয়তো বা চেঞ্জ হতে পারে, তাহলে আপনার মেসেজটা কার প্রতি কি থাকবে? আমার প্রথমে মেসেজটা থাকবে হচ্ছে যে আসলে আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, আমাদের আমলাতের মাইন্ডসেট চেঞ্জ করাটা খুব জরুরি। আমরা আসলে আমাদের এটা কি শুধু মাইন্ডসেট, নাকি তারা এই যে এখন যে অ্যাডভান্স আইটি সেক্টরটা আছে এটার সাথে তারা হ্যাঁ, আমি আসছি এখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার ইনভলভ, তো আসলে কাকে রেখে কাকে নিয়ে কথা বলবো, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, আমার হচ্ছে যারা আমার অ্যাসোসিয়েশন, তারা বেসিক্যালি আসলে খুব সিম্পল কিছু এজেন্ডা নিয়ে কাজ করা উচিত। গাল ভর্তি মানে ইয়ে না দিয়ে, মানে আমার ইলেকশনের সময় আমাকে মনে করবে, ইলেকশন পরে ভুলে যাবে। আমার খুব সিম্পল কিছু এজেন্ডা, আমার ডুইং বিজনেস ইন্ডেক্সে আমি কতটুকু এগিয়ে যাব, আর সেই জিনিসগুলোকে মানে এক্সিকিউট করতে গভর্নমেন্টের কাছে গিয়ে গভর্নমেন্টকে বলতে হবে যে তুমি যদি এই সেক্টর থেকে তুমি যদি রেভিনিউ আর্ন করতে চাও, এখান থেকে যদি এটা আর্ন করতে চাও, তাহলে তোমাকে এই জিনিসগুলো করতে হবে। এখন তুমি তোমার সদ ইচ্ছাটা আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা। এখন ডুইং বিজনেস ইন্ডেক্সে আমাদের বিডা কিছু কাজ করছে, আমাদের ইনভেস্টর থেকে আমরা ইনভেস্টরদের ফান্ড আনতে চাই, কিন্তু আমি রিপ্যাট্রিয়েশন করতে দিতে চাই না। এই যে রিপ্যাট্রিয়েশন করতে না দেওয়ার কারণে যেটা হয় যে আমরা ইনভেস্টরদের কাছে একটা মেসেজ দিই, তুমি ঢাকার টাকা ঢোকাবা, কিন্তু টাকা কিন্তু আবার আছে তোমাকে আমি নিয়ে যেতে দিব না। হ্যাঁ, তাহলে ইনভেস্টর তখন বলবো যে আমি বাবা, আমি তো তাহলে এরকম দেশে কে এরকম ধরনের শর্ত মেনে invest করবে? এরকম করবে না। এক, দুই নম্বর হচ্ছে যে আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের টিন, আমাদের বিন, আমাদের ট্যাক্সেশন ইজ ভেরি ডিফিকাল্ট। একটা ট্যাক্সেশন, ব্যক্তি পর্যায়ে ট্যাক্সেশন থেকে শুরু করে একটা লিমিটেড কোম্পানির ট্যাক্সেশন 35% পর্যন্ত। তো এখন একটা বিজনেস আর্ন করে, প্রফিট করে, মেক করে, সেখান থেকে যদি 35% তাকে যদি আবার দিয়ে দিতে হয়, এই দেশে কেন আসবে তাহলে? স্বাভাবিক, একটা বিজনেসের প্রফিট মার্জিন হয়তো 15% থেকে 20% পর্যন্ত উঠানো ইজ ভেরি টাফ। হ্যাঁ, তো সেখানে 35% আসলে কর্পোরেট, একটা লিমিটেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স কেন এত হবে? বাট উন্নত দেশগুলো তো কি ট্যাক্স এরকম না? অন্যদের ট্যাক্সগুলো ট্যাক্স, তারা কিন্তু একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি থেকে সব কিছু আদায় করে না। তারা ট্যাক্সেশনের জন্য যেমন আমরা বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর, আজকে গার্মেন্টস ফল করলে কিন্তু পুরো বাংলাদেশ ইকোনমি ফল করবে। আমরা কিন্তু ডাইভার্সিফিকেশন করিনি, আমরা টেকনোলজি ইন্ডাস্ট্রিটাকে ওইভাবে বুস্ট করিনি। আমরা ট্যাক্স হলিডে উঠিয়ে দিচ্ছি, কিন্তু ট্যাক্স হলিডে উঠিয়ে দেওয়ার পরে এই ইন্ডাস্ট্রি আদৌ দাঁড়িয়েছে কিনা, কতটুকু দাঁড়িয়েছে, কিন্তু যতটুকু দাঁড়িয়েছে ততটুকু কিন্তু ব্যক্তি উদ্যোগে দাঁড়িয়েছে। কিন্তু এখানে গভর্নমেন্টের কি ভূমিকা ছিল? গভর্নমেন্ট কিন্তু আসলে কোনো বড় কোনো ভূমিকা পালন করেনি, অল্প কিছু পলিসি মেক করা ছাড়া। তো এই পলিসি মেকার যারা আছে তারা আসলে নিজের ফায়দাটা আগে দেখে। পলিসি মেকারদেরকে আসলে দেশের ফায়দাটা আগে দেখতে হবে। আমার দেশের ট্রেড লাইসেন্সটা আমি কম টাকা করতে পারতে হবে, আমার টিন বিন আমার এগুলোকে আমি কনভিনিয়েন্টলি পাওয়ার ব্যবস্থা করতে, আমার ট্যাক্সেশন হতে হবে বিজনেস ফ্রেন্ডলি। অ্যাট দ্য সেম টাইম এগুলো সব ডিজিটাল হতে হবে, অবশ্যই আচ্ছা, ডিজিটাল না যে আমাকে এটার জন্য অফিসে যেতে হবে। একটা বাংলাদেশে একটা ট্রেড লাইসেন্সের, লিমিটেড কোম্পানি ট্রেড লাইসেন্সের জন্য 20,000 টাকা থেকে 25,000 টাকা খরচ হয়। এখন একটা ছোট এন্টারপ্রেনার যাকে হয়তো একটা ব্যাংক লোন দিবে, লোন দেওয়ার আগে শর্ত দিচ্ছে যে তোমাকে লিমিটেড কোম্পানি হতে হবে, লিমিটেড কোম্পানি না হলে তোমাকে লোন দিব না। তার পক্ষে কি 20,000 টাকা খরচ করে কি এই ট্রেড লাইসেন্স করা সম্ভব? আদৌ কি 20,000 টাকা খরচ? এখানে স্পিড মানি আছে। এখানে যারা আমলারা আছে, আমলারা বেসিক্যালি, আমি আমলাদের বিপক্ষে না, বাট আমলারা আমার কাছে মনে হচ্ছে সবসময় যে তারা কিছু জিনিস তাদের হাতে রাখতে চায়, তারা সিস্টেমটাকে কন্ট্রোল করতে চায়। যতই টেকনোলজি অ্যাডভান্স হোক, 2026 সালে এসেও আমরা যেখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হচ্ছে এখন, ইরান আমেরিকার যুদ্ধের মধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হচ্ছে, সেখানে আমরা এখনো হচ্ছে যে এই কীভাবে ডিজিটাইজেশনটাকে কীভাবে স্লো করা যায়, কীভাবে নিজেদের কক্ষিগত করা যায়, সেটা যেমন বিআরটি এর পোর্টালটা 10টা থেকে রাত 8টা 10টা পর্যন্ত খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। কেন? রাত আমি 12টার সময় আমার সারাদিন পরে আমার মনে পড়লে আমার গাড়ির ট্যাক্সের টাকাটা দিতে হবে, তাহলে আমি তখন কেন দিতে পারবো না? মানে একটা অনলাইন পোর্টাল কেন অফিসের টাইম মেনটেন করে? এক্স্যাক্টলি। আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে মাইন্ডসেট থেকে বেরোতে হবে। তারা এক্সপায়ার হয়ে গেছে, যারা যদি বয়স্ক লোকজন থেকে থাকে সেখানে, আধুনিক মনস্ক, এবং তাদেরকে আসলে আগে ডিসাইড করতে হবে তারা কি দেশের ইন্টারেস্ট চায় নাকি তাদের ব্যক্তি ইন্টারেস্টটা চায়। তারা কি চায় সব কিছুকে এভাবে কুক্ষিগত করে তাদের কাছে রাখতে চায়, নাকি তারা হচ্ছে জিনিসটাকে এভাবেই যাবে। যে এভাবে যদি যেতে থাকে, আমরা যদি আরো অ্যাডভান্সড কোনো মানে গভর্নমেন্ট সিস্টেমে বসাই, আমরা কিন্তু যেই লাউ সেই কুদুই থেকে যাবো, আসলে আমরা আগাবো না। গভর্নমেন্ট সেক্টরে যখন আমি শুনি যে এই সার্ভিসটা হচ্ছে ডিজিটাল, তখনই ভয় লাগে।
মনে হয় কি যে এটার ভিতরে একটা ঝামেলা আছে, যেমন পাসপোর্টের পুরো সিস্টেম ডিজিটাল। ফার্স্টে কি করতে হবে, আমাকে অনলাইনে সব ফিল আপ করতে হবে, তারপর প্রিন্ট করে কাগজটা নিয়ে গিয়ে জমা দিতে হবে। তাহলে এটা ডিজিটালের বেনিফিটটা হলো কোথায়? হ্যাঁ, তাই না? এক্স্যাক্টলি ইট হ্যাজ টু বি কমপ্লিটলি অটোমেটেড। Completely আমার automated। আমার অ্যাড্রেসে আমার চলে আসবে আমার আমরা পাসপোর্ট। আমরা দেশের বাইরে অনেকেই আইটি এন্টারপ্রেনার আছে যারা হচ্ছে ইউএসএ তে কোম্পানি ফর্ম করে। জি, ইউএসএ কোম্পানি ফর্ম করতে কখনো তো ইউএসএ তে যাওয়া লাগে না, না, একটা কলও করা লাগে না, না। এভরিথিং অনলাইনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই লেভেলের যদি অটোমেশন আসলে আনা না যায়, তাহলে দেখা যাবে যে বিজনেসগুলো থেকে আমরা আসলে যে এক্সপেক্টটা করি হুম। ওই যেমন লেভেলের গ্রোথটা আমাদের আমি আসলে আপনার সাথে এখানে একটু অ্যাড করি, ডিবিআইডি নামে একটা আলাদা আতঙ্ক তৈরি করা হয়েছে। ট্যাক্স রিটার্ন না, ডিবিআইডি ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখন আচ্ছা। একটা এন্টারপ্রেনার ট্রেড লাইসেন্স করেছে, তাকে আবার ডিবিআইডি কেন নিতে হবে? এটা ই কমার্স অ্যাসোসিয়েশন ই ক্যাব আমাদেরকে আজ পর্যন্ত বলেনি, এবং বেসিস এই ব্যাপারে কোনো একটা উদ্যোগ নেই। আমার দুটো আইডেন্টিটি কেন লাগবে? আমার ওয়াই নট একটা আইডেন্টিটি? আমার একটা সিঙ্গেল আইডেন্টিটি দিয়ে কেন আমি সব কিছু করতে পারবো না? এক জায়গা থেকে কেন করতে পারবো না? এবং সব লো কস্টটা কেন হবে না? কেন আমাকে এখানে ট্রেড লাইসেন্স করতে গিয়ে একজন দালাল ধরা লাগবে? কেন হচ্ছে জিনিসটা দিনে হয়ে যাবে না? কেন আমি হচ্ছে ই ট্রেড লাইসেন্স পাবো না? কেন আমি হচ্ছে পাসপোর্টের জন্য আমাকে কেন ফিজিক্যালি যাওয়া লাগবে? কেন আমাকে এনআইডি কারেকশন করার জন্য কেন আমাকে হচ্ছে যে ফিজিক্যালি ভিজিট করা লাগবে? ওয়াই নট আমি আমার একটা ডিজিটাল সিস্টেমের জন্য আমার কারেকশন হয়ে যাবে, আমি অন দ্য স্পট হয়ে যাবে। কেন সেটাকে একটা আমি এবার ভোট দিতে গিয়ে আমাকে ভোট দিতে হয়েছে চিটংয়ে। আমি চিটং থেকে মুভ করেছি আজকে প্রায় 18-19 বছর। আমি কেন আমাকে এখন চিটংয়ে আমি শুধু এই ভয়ে যে চেঞ্জ করতে পারবো না, এই ভয়ে কিন্তু আমি আসলে আমার কেন্দ্রটা চেঞ্জ করতে পারিনি। এই যে জটিলতাগুলো তৈরি করে রাখা আছে, এই শুধু টেকনোলজি সেক্টরে না, কিন্তু সবকটা সেক্টরে কিন্তু এই জটিলতাগুলো ইচ্ছা করে তৈরি করে রাখা হয়েছে। কারণ হচ্ছে যত কনভিনিয়েন্স আসবে তত তাদের হচ্ছে দুর্নীতি করার স্কোপটা কমে যাবে। তারা দুর্নীতি যাতে করতে পারে এই কনভিনিয়েন্সগুলো ইনকনভিনিয়েন্স হিসেবে রেখে দেয়, যাতে আমরা এই জায়গাগুলোতে যেন জনগণ, এখানে কিন্তু জনগণ, আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি, আমাদের কাছে মোটা অঙ্কের টাকা ট্যাক্স নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কিন্তু দিন শেষে আসলে আমি ট্যাক্সের বেনিফিটের বিটাও পাচ্ছি না। আচ্ছা, আপনি অনেক ভয় ধরে দিচ্ছেন। হুম। হয়তোবা আমাদের এই শো এমন কোনো না, আমি ভয় ধরেছি না। এমন কোনো পার্সন দেখছে যে হয়তো এন্টারপ্রেনারশিপ নিয়ে চিন্তা করছে বা ওয়ান্ট টু বি ওনার অফ দ্য কোম্পানি, হ্যাঁ, তো তখন কিন্তু সে ভয় পেয়ে যাবে। তো তাদের জন্য কি আপনি একটা মেসেজ দিবেন? আচ্ছা, যে আমার কিভাবে আসলে তারা তাদের এই journey-টা জায়গাটা শুরু আসলে করতে আমি বলবো যে আসলে ভয় পেলে তার জন্য এন্টারপ্রেনারশিপ না। হুম। এন্টারপ্রেনারশিপ ইজ আ রোলার কোস্টার জার্নি। আচ্ছা। আমি 2005 থেকে 2026 পর্যন্ত এসে আমি যেটা দেখেছি, আমি জীবন শুরু করেছিলাম 2,500 টাকার স্যালারিতে একটা জব দিয়ে। হুম। আমি হচ্ছে যে সেখান থেকে অল্প কিছু টাকা আমি আবার আরেকটা জব করতাম। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জব করতাম, আর বিকেল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা জব করতাম। করে আমি মাস্টার্সে খরচ জুগিয়েছি কম্পিউটার সায়েন্সে। ওই জায়গাটা আমার বাবার কাছ থেকে বা মার কাছ থেকে, আমি যদিও সলভেন্ট ফ্যামিলি থেকে বিলং করি, বাট ওই খরচটা আমি নিইনি, আমি নিজের খরচটা নিজে টেনেছি। তো আসলে এন্টারপ্রেনারশিপের জন্য আসলে প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আমি কি 2 দিন পরে জবে সুইচ করব, নাকি হচ্ছে আমি আসলে আই ওয়ান্ট টু ডু ইট, am I doing the right thing, do I know what I'm pursuing for? আমি যদি না জানি যে আসলে আমি কি করতে চাই, আসলে তার জন্য এন্টারপ্রেনারশিপ না। হ্যাঁ, আচ্ছা। আর তাদের জন্য বেশি আমার সবসময় সাজেশন থাকবে যে ইউ ডু জব ফার্স্ট, টেক ফিউ ইয়ার্স এক্সপিরিয়েন্স, দেন স্টার্ট সামথিং দ্যাট অ্যাডস ভ্যালু। আচ্ছা। হ্যাঁ, মানে এখন সে ফর এক্সাম্পল কেউ ভাইজার এক্স করতে চায়, হুম। And শুধু ভাইজার এক্স করলে তো হবে না। ভাইজার এক্স তো একটা জার্নি পার হয়ে আসছে, এত বছর জার্নি। হুম। সেটা যদি অ্যাচিভ করতে তাকে তো অনেক টাকা বার্ন করতে হবে। তার সক্ষমতা আছে কিনা? বার্ন করলেই হবে না, আমি রাইট জায়গায় আমি রাইট ইনভেস্টমেন্টটা করছি কিনা, আমি রাইট রিসোর্সেস করছি কিনা। যেমন অনেক এখন তো স্টার্টআপ বাবল আছে, বা যদি স্টার্টআপ বাবল অলরেডি মানে বাস্ট আউট হয়ে গেছে, যদি সবাই নিজে থেকে স্টার্টআপ দাবি করে। আমাদের দেশে স্টার্টআপ বলতে বোঝায় হচ্ছে যে আসলে আমি এসএমই বিজনেস, স্টার্টআপ বলে আসলে কিছু নাই। আমি একটা এসএমই বিজনেস, আমি সব জায়গায় গিয়ে বেনিফিট নিতে চাই, কিন্তু আসলে যেখানে যে সার্ভিসটার জন্য যে খরচ, সেই খরচটা আসলে দিতে পারার মানসিকতা থাকা উচিত। 1, 2 নম্বর হচ্ছে যে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কোন প্রোডাক্টে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, সেটাতে আসলে কতটুকু ভ্যালুয়েশন করছি, কতটুকু ইউনিকনেস আছে, ওয়াই আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স। এবং এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি জানা থাকে, এবং আমি যে প্রোডাক্টটা বিল্ড করেছি প্রোডাক্টটা আসলে কাজ করে কিনা, আমার প্রোডাক্টটা 5টা জিনিস করার কথা ছিল, 5টা জিনিস করে কিনা, এই কয়টা জিনিস যদি, সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, সেই জিনিসটা কাস্টমার সাপোর্ট দিয়ে আর আফটার সেল সাপোর্টটা দিচ্ছি কিনা,
এই কয়েকটা জিনিস যদি এনশিওর করতে পারে সেজন্য একজন এন্টারপ্রেনারের উচিত তার সেই ব্যবসাটায় রান করা। কিন্তু এর মানে এই না যে অমুক করে সাকসেস হয়েছে তারটাই করতে হবে। আচ্ছা হি অর শি শুড গো ফর সামথিং ইউনিক। হ্যাঁ, যেমন আমাদের একটা প্রায় মেয়েদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে তারা কিছু বলে বুটিক দিয়ে শুরু করে। হুম। মানে আসলে বুটিকটা এত বেশি মানে Saturated স্যাচুরেটেড হয়ে গেছে, সেখান থেকে আসলে অনেক কিছু ক্যাশ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, বুটিক শুরু করে বুটিকের মধ্যে যদি কোনো ইনোভেশন আনা যায়, হুম। কোনো এডিশন করা যায়, তাহলে হচ্ছে যে দ্যাটস আ প্লাস, দ্যাটস আ ইয়ে। এবং ওমেন এন্টারপ্রেনারশিপকে আমি সবসময় এনকারেজ করি যে ওমেন শুড কাম আউট, হুম। women should do something of their own. হুম। It depends on the irrespective of the person and the background. এখন এক একজনের ইয়ে থাকে। আর জব করে এসে কেন বলছি যে একটা অর্গানাইজেশন চালাতে গেলে শুধু টেকনোলজিক্যাল নলেজ থাকলে হয় না, এখানে এইচআর ম্যানেজ করার ক্যাপাসিটি থাকতে হয়, ফাইন্যান্স অ্যাকাউন্ট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হয়, সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হয়। তারপর হচ্ছে আমার টিম ম্যানেজমেন্ট করা, টিম লিডারশিপ দেওয়া। আমি কিছু কিছু মানে এমডিদের ব্যাপারে শুনি বা ফাউন্ডারদের ব্যাপারে, তারা হচ্ছে যে তার টিম মেম্বারদের প্রপারলি ট্রিট করে না। তো এটাতে কি হয়, আসলে বাইরে গিয়ে মানুষ বদনামি করে। ওই জায়গাগুলোতে যাতে না হয় সেগুলো থেকে বেসিক্যালি কিছু নিজের সেলফ ডেভেলপমেন্ট করা উচিত, কিছু কোর্স করা উচিত। যেমন আমি করেছি, আমি আয়ারল্যান্ডের একটা ইউনিভার্সিটি, একটা ইনস্টিটিউট থেকে কিছু কোর্স করেছি। আমি কিন্তু আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার কোনো প্রয়োজন নেই। আমি তো অলরেডি আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু থেকে শিখে শিখে এই আসছে। যেমন আমি অ্যাকাউন্টিং একটু জানি, সেলস অ্যান্ড মার্কেটিং কীভাবে করতে জানি, তারপর হচ্ছে আমি কীভাবে মানে টেকনোলজি বিল্ড করতে সেটা জানি। আমাকে প্রবলেম বলে আসলে কেউ আমার টিম আমাকে বোকা বানাতে পারে না যে আসলে এই প্রবলেমটা বলে আমি স্যারকে ওটা বুঝাবো যে এটা না, এটা বা ওটা না। তো আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে সবার জানা উচিত, যেন এক্স এ ফাউন্ডারের, সেটা নতুন হোক আর পুরাতন হোক, একটু একটু করে প্রত্যেকটা জিনিস জানা উচিত। কারণ হচ্ছে যে এই জিনিসটা সে একবার জব থেকে শিখতে পারবে। তা আমি জব করেছি 5 বছর 6 বছর জব করেছি, জব করে আমি আমার নেটওয়ার্ক বিল্ড করেছি। নো হাউ টু, বিকজ হচ্ছে যে if you don't know how to interact with the people, you cannot sell this thing to other people as well. So you should know how to interact. And আমার একটা বিশেষ গুণ ছিল, আমি বলবো যে এটা হয়তো still I prevail, that I can talk to people smoothly, I can represent myself, I can explain what I'm doing, what I'm up for, and what I will do, what I dream for. এটা কিন্তু ট্রু যে একটা বিজনেস হচ্ছে, বিজনেস ইজ অল অ্যাবাউট ফোকাস অন রিলেশনশিপ। জি, আপনার রিলেশনশিপ যত ভালো হবে, নেটওয়ার্ক যত ভালো হবে, ইউ ক্যান obviously networking is the only key thing, because people think যেমন পেমেন্ট গেটওয়ে হলে people thinks that it's check, আচ্ছা so people reaches out to me irrespective of the industry. আচ্ছা। So এটা হলে যেমন এটাতে আমি একটা ভ্যালু, ফেস ভ্যালু পাই। মানুষ আমার পের কাছে যায় না, ইস্তের ভাইয়ের কাছে যায়। হ্যাঁ, এটা 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 এটাকে আপনি যেভাবে দেখেন, আমার পের কাছে যাচ্ছে। আচ্ছা তারা যারা খুব প্রফেশনাল তারা কখনো আমার কাছে আসে না, তারা সরাসরি অফিসিয়াল চ্যানেল দিয়ে যায়। আচ্ছা বা যারা মনে করে যে আমরা তো বাংলাদেশিরা তো একটু হচ্ছে যে ফেভার নিতে পছন্দ করি, আচ্ছা হ্যাঁ আচ্ছা ইস্তেক ভাইকে বললে মনে হয় কিছু ডিসকাউন্ট দিবে, হ্যাঁ। সো আমি তখন সেখানে আমি অবশ্যই সেটা খুব সানন্দে আমি এনজয় করি। আচ্ছা। আমার কাছে ভালো লাগে যে পিপল reaches out to me, people loves me. যারা এই এপিসোড দেখছেন তারা হচ্ছে আমার কাছ থেকে কোনো ডিসকাউন্ট লাগলে সরাসরি ইস্তের করে Please, I'm always there. So আমার মনে আছে আমি যখন আমার পের সার্ভিস নিছি, হ্যাঁ আমি কিন্তু সরাসরি অফিসিয়াল চ্যানেলে যাই নাই, কারণ আমি আসলে আমার পেকে চিন্তাম না, আমি চিন্তাম ইস্তের পেকে। তো আমি আপনাকে সরাসরি ফোন দিয়ে বলছি যে ভাই আমার এই প্রবলেম, আই নিড এ সলিউশন। ইভেন আমাদের যখন এসএমএস গেটওয়ে দরকার হয়েছে, আমি বলছি যে ভাই আমাদের একটা সলিউশন লাগবে। রাইট। সো এই জায়গায় দিস ইজ দ্য বেনিফিট অফ রিলেশনশিপ এন্ড একজন নতুন এন্টারপ্রেনার সবসময় আসলে ফোকাস করা উচিত অন বিল্ডিং রিলেশনশিপ, নেটওয়ার্কিং। যেন আচ্ছা হেলথ নিয়ে কাজ করছে, হেলথ নিয়ে কাজ করলে অমুক, এইটার জন্য সবার টপ অফ দ্য মাইন্ডে থাকে। এই জায়গাটাতে বেসিক্যালি আমি সবসময় করছি। আর আমি হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। বাংলা বললে বাংলাটা শুদ্ধভাবে বলতে পারতে হবে, ইংলিশ বলে ইংলিশটা শুদ্ধভাবে বলতে পারতে হবে। আমি রিসেন্টলি হিন্দিও শিখতেছি, আমি হিন্দি বলতে হচ্ছে আমার কিছু আমি হিন্দি এবং উর্দু মিক্স করে বলি। আমার ইনভেস্টমেন্ট বোর্ডে কিছু লোকজন আসছে, তো এদের সাথে এরা একটু হিন্দি উর্দু স্পিকিং, সো আমি হিন্দি উর্দু এখন মোটামুটি পারি, আমি কাজ চালিয়ে যেতে পারি। ইংলিশ দিয়ে কাজ হতো না? ইংলিশ দিয়ে হয়, বাট আমার কাছে মনে হচ্ছে আমি ইফ আই ওয়ান্ট টু রিচ, আমার তার কাছ থেকে যদি কাজ আদায় করতে হয়, তার ভাষায় যদি কথা বলি, তখন হি থিংকস মি ক্লোজ টু হার্ট। সো এটা একটা টেকনিক বলতে পারবে। আমার কাছে নতুন ভাষা শেখাটা দোষের কিছু না,
ভাষা শেখাটা ভালো। এটা আমি এরপর যদি কোনো ভাষা শিখে, আমি স্প্যানিশ বা ল্যাটিন একটা ভাষা শিখতে চাই, কারণ আচ্ছা। ওইটা ওই ভাষাটা একটু মজার। আর একটা হচ্ছে মান্দারিন শেখার ইচ্ছা আছে, যে আপনি অ্যাটলিস্ট মানে কমিউনিকেশন স্কিল ভালো হলে যে কোনো ব্যবসা। ইশতাক ভাই, আমরা হচ্ছে জানি যে আমাকে কিছুদিন আগে একটা ইনভেস্টমেন্ট পেয়েছে। জি। তো অনেক বিজনেসই আছে যারা হচ্ছে বিজনেসটাকে স্কেল আপ করতে চায়, বাট প্রপার ওয়েতে ইনভেস্টমেন্টটা কিভাবে আনতে হবে বা প্রসেসটা কি কি করা উচিত জানে না। তাদের উদ্দেশ্যে কি একটু ছোট করে বলবেন যে যদি বিজনেস ইনভেস্টমেন্ট আনতে চায় তাহলে কি করা উচিত? আচ্ছা, ইনভেস্টমেন্ট আনতে হলে প্রথমত তাদের উচিত তাদের বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এবং অডিটটা একদম স্মুথ থাকা লাগবে। এই জায়গায় আমরা 100% ছিলাম না, আমরা 90%-এর মতো পারফেক্ট ছিলাম। 10% আমাদের কিছু ডেফিসিয়েন্সি আছে, যেগুলো আমরা রিসেন্টলি সেগুলো রিকভার করেছি। তো প্রথমত হচ্ছে যে আয় ব্যয়টা মানে স্বচ্ছ থাকা লাগবে, এক। 2 নম্বর হচ্ছে আপনার আপনি যে বিজনেসটা সার্ভিস দিচ্ছেন, সেই বিজনেস সার্ভিসের ইম্প্যাক্ট কতটুকু এবং মার্কেটে কতজন কম্পিটিটর আছে, এবং তাদের মধ্যে থেকে আপনি কতটুকু ইউনিক। হ্যাঁ, এবং হচ্ছে এটা ফরেন ইনভেস্টরদেরকে বা লোকাল ইনভেস্টর থেকে অ্যাট্রাক্ট করার মতো যথেষ্ট কিনা। 3 নম্বর হচ্ছে আপনার যে টিম, সেই টিমটা কতটুকু স্টেবল। মানে অনেক প্রতিষ্ঠানে হচ্ছে যে ঘন ঘন মানুষ চেঞ্জ হয়, এটাতে আপনার অগ্রগতি বাধাগ্রস্ত হয়। সো এটা হওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে আপনি যদি কোনো সলিউশন সেন্ট্রিক কোনো ব্যবসা হন, আপনার সলিউশনটা পারফেক্ট কিনা। এমনও কিছু প্রতিষ্ঠান আমি দেখি যে তারা হচ্ছে যে টেকনোলজিটা নিজেরা বিল্ড করে না, টেকনোলজিটা আরেকজনের কাছ থেকে ভাড়ায় না। সেই প্রতিষ্ঠানটা আজকে যদি ওই টেকনোলজি প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে। সো টেকনোলজি ওনারশিপটা হ্যাজ টু বি উইদিন ইউর সেলফ, ইররেসপেক্টিভ অফ এনি টাইপ অফ ইন্ডাস্ট্রি। সেটা হেলথ টেক হতে পারে, ফিনটেক হতে পারে, হোয়াট এভার ইট ইজ, টেকনোলজিটা ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ওনারশিপ। আর হচ্ছে বিজনেসের মানে এক্সপেন্ডিচার, যেটা আমি অনেক হার্ড ওয়েতে শিখেছি, যে আমার এক্সপেন্ডিচার এবং হচ্ছে আমার ইনকামের মধ্যে কিছু জায়গায় ইমপারফেকশন ছিল, সেইটা আমাকে কিছু জায়গায় কিছু ড্রব্যাক আমাকে ফেস করিয়েছে। সো এক্সপেন্ডিচারটা ওইভাবে করা উচিত যে শুরু আমরা যদি আমি খুব লিনভাবে শুরু করেছিলাম, একটা পর্যায়ে এসে আমার বিজনেসটাই এমন যে এটাকে আসলে মানে লিনভাবে রাখার কোনো সুযোগ নেই। এটা খুবই এক্সপেন্সিভ বিজনেস। মানে ফিনটেক শুনতে খুবই মানে ফ্যান্সি, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ বিজনেস। মানে এই কমপ্লায়েন্সগুলো মেইনটেইন করার জন্য সুপার কমপ্লায়েন্ট, এবং এটার পিছনে অনেক খরচ আসলে। হ্যাঁ, শুধু হিউম্যান রিসোর্স খরচ না, আরও অনেক ধরনের খরচ আছে। আর আমরা আসলে যে স্ট্যান্ডার্ডে চলে গিয়েছি, আমরা আসলে দেশের প্রথম 2টা পেমেন্ট গেটওয়ের মধ্যে একটা। তো ওই স্ট্যান্ডার্ডটা কর্পোরেট কালচার এবং কর্পোরেট স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে আমাদেরকে আসলে দেখা গেলো যে উই হ্যাভ টু এক্সপেন্ড, খরচ করতে হয়। ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, আমার যে বুক কিপিংটা আমার পজিটিভ থাকা লাগবে, আমার প্রপারলি অডিট করতে হবে বছরে, যদি লিমিটেড কোম্পানি হয়। আমার ইনকাম ট্যাক্সটা প্রপারলি দেওয়া থাকতে হবে, কারণ ইনভেস্টররা এসে এই জিনিসগুলোকে আপ টু ডেট দেখতে চায়। আর বিজনেসটা প্রফিটেবল হতে হবে, স্কেলেবল হতে হবে, যেটাকে আসলে অনেক ডাইমেনশনে আপনার হচ্ছে যে এক্সপ্যান্ড করার সুযোগ থাকে। যেমন আমি একজন এন্টারপ্রেনারকে খুব পছন্দ করি, হয়তো তার নাম আমি এখানে উল্লেখ করতেছি। বাড়িকোয়ের হচ্ছে তাইফ। তাইফ ইজ ওয়ার্কিং ইন আ ভেরি নিশ ইন্ডাস্ট্রি, ম্যাপ। সে ম্যাপস নিয়ে কাজ করে, গুগল ম্যাপসের একটা অল্টারনেটিভ, তার একটা মানে দেশীয় একটা ম্যাপ তৈরি করছে। সে রিসেন্টলি কমিউট নামে একটা হচ্ছে যে শাটল সার্ভিস চালু করেছে, যে মানুষ আনা নেওয়ার। হ্যাঁ, সেখানে এটাকে কিন্তু ম্যাপস দিয়ে সে এই কাজগুলোকে হচ্ছে যে কমপ্লাই করছে, মানে বেসিক্যালি সে বিজনেসটাকে এখন নেক্সট লেভেল স্কেল করছে। কমিউট ইজ এ সেপারেট ব্র্যান্ড আন্ডার বাড়িকই। বাড়িকই ম্যাপস নিয়ে কাজ করে। কমিউট হচ্ছে তারই একটা, মানে উবার এখন যে ম্যাপসটা ইউজ করে সেটা তার প্রোপ্রাইটারি ম্যাপস, কিন্তু এটা বেসিক্যালি বেসড অন গুগল ম্যাপস হতে পারে। কিন্তু বাড়িকই হচ্ছে যে কমপ্লিটলি কাস্টম বাংলাদেশি মেড একটা ম্যাপ সলিউশন, যেটা বেসিক্যালি বিজনেসগুলোকে হেল্প করে টু লোকেট, টু অ্যাড্রেস ভেরিফিকেশন, অনেক কিছু জায়গায় হেল্প করে। সে কমিউটার একটা ব্র্যান্ড এস্টাবলিশ করেছে। সো এই যে স্কেল করার যে একটা মানসিকতা, এবং হচ্ছে যে রাতারাতি বড় লোক না হওয়ার ইন্টেনশন যদি থাকে, মাটি কামড়ে পড়ে থাকার যদি ইন্টেনশন না থাকে, কোনো এন্টারপ্রেনার উচিত না। ব্যবসা করতে আসা, পেশেন্স রাখা লাগবে। এই জিনিসগুলো ইনভেস্টররা দেখে, যে ওয়েদার দিস পার্সন এই 2 বছর ব্যবসা করে 3 বছর ফ্যামিলির চাপে বিদেশ চলে গেল, তারপর ব্যবসাটা এখানে মুখ থুবড়ে পড়ে গেল। এরকম এন্টারপ্রেনার দেখে ইনভেস্টররা কখনো
ইনভেস্টমেন্ট করে না। বাংলাদেশে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইনভেস্টমেন্টের পরে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে কোম্পানি বন্ধ হয়ে যায়। হুম। অনেক এক্সাম্পল আছে। এটাকে আপনি আসলে কিভাবে আচ্ছা, এটাকে বেসিক্যালি আসলে গুড গভর্নেন্সের ঘাটতি, গুড গভর্নেন্স এবং হচ্ছে যে খুব অতিরিক্ত শো অফ, অতিরিক্ত বার্ন করার কারণে। ইনভেস্টমেন্ট পাওয়ার পরে একটা হাই-ফাই অফিস করতে হবে, শো হ্যাঁ, অফ করতে হবে, হ্যাঁ, অনেক এই বার্ন এই করতে হবে হ্যাঁ, মানি। এইটা আসলে ক্ষেত্র বিশেষে এন্টারপ্রেনারকে যতটা দোষ দেওয়া যায় তাতে বেশি দোষ দেওয়া যায় আসলে ইনভেস্টরদের উপর। কিছু সরি, ইনভেস্টর আমার উপর রাগ করেন না, আচ্ছা, ইনভেস্টরদের একটা প্রেশার থাকে আচ্ছা, যে তোমাকে এখানে না, তোমাকে এখানে মুভ করতে হবে, তুমি লোক নাও আরো বেশি। কারণ আদৌ আমি এখন যে এআই যুগ, আমি এখন চাইলে কিন্তু 3জন লোকের কাজ কিন্তু একজনকে দিয়ে করাতে পারি। আমি হচ্ছে যে আমি কস্ট এফেক্টিভ ওয়েতে করতে পারি, আমি একটু লিন থেকে একটু স্কেল আপ করে আমি হচ্ছে আরেকটা সেকশন যেতে পারি। আর আমার কাছে সবসময় যেটা মনে হচ্ছে, ইফ ইউ রানিং আফটার এনি প্যাশন, you should have another backup, another cash cow, which will keep you going without thinking of money. Because আমি যদি এখন প্যাশন ড্রিভেন হই, প্যাশনকে যদি মানে রিচ করতে চাই, আমাকে তো আসলে আগে আমাকে আরেকটা আয়ের পথ, সে হয়তো একজন ল্যান্ড ওনার, বিল্ডিং আছে, সেখান থেকে সে রেভিনিউ পায়, সে তার আর অন্য কোনো তেমন কোনো খরচ নেই, সে ওখান থেকে একটা নিশ্চিত একটা, এখন সে কিন্তু চাইলে একটা প্যাশনকে করতে পারে, মানে পার্সু করতে পারে। ঠিক, এখন তার আর একটা বিজনেস থাকতে পারে, সেই বিজনেসটাকে যে টেক বেস হতে হবে নট নেসেসারি, সেটা হতে পারে একটা অ্যাগ্রো ফার্ম, সেটা হতে পারে অন্য কিছু একটা হতে পারে, যেটা বেসিক্যালি তাকে ব্যাকিং দিবে, কিন্তু সে তার প্যাশনকে পার্সু করছে। প্যাশনটা হচ্ছে তার ডিফারেন্ট কিছু করে, ইনোভেটিভ কিছু করে, সেটা ড্রোন বেসড হতে পারে, এআইটি বেসড, আইওটি বেসড হতে পারে, এআই বেসড হতে পারে, ফিনটেক হতে পারে, বা XYZ হতে পারে। সেটা পার্সু করতে গিয়ে এটাকে যাতে হ্যাম্পার না হয়, এটা তাকে একটা ব্যাকিং দিবে। কারণ আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকলে আপনি বেসিক্যালি অন্য জিনিস করার চিন্তা করতে পারবেন। তো এটা আমার সাইড থেকে আমার কাছে মনে হচ্ছে সবসময় এইভাবে করা উচিত, ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য এই জায়গাগুলোতে অ্যাড্রেস করা উচিত। আচ্ছা। যেই কথাটা আপনি বলছিলেন যে প্রথম থেকেই হচ্ছে অ্যাকাউন্টিংটাকে প্রপারলি মেনটেন করা। আমার মনে হয় আমাদের দেশে ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে তাদের বেশিরভাগই দেখা যায় কি, আমি পার্সোনালি ফেস করেছি অনেকে যে অ্যাকাউন্টিংয়ে ফোকাস করে না, এক ভালো অ্যাকাউন্টেন্ট নেয় না, ভালো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে না মোস্ট অফ দ্য এন্টারপ্রেনার্স। জি। ওকে, সো এই ক্ষেত্রে আমার মনে হয় মানে এই প্রোগ্রামের থ্রুতে আমি হচ্ছে তাদেরকে একটা মেসেজ যদি আপনি দিতে পারেন যে হাউ দে ক্যান ম্যানেজ দ্য অ্যাকাউন্টিং ফ্রম দ্য বিগিনিং ভেরি ইজিলি অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস, কিভাবে এটাকে হচ্ছে ইজিলি মেনটেন এখন করা পসিবল। অ্যাকাউন্টিং আসলে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছু অ্যাকাউন্টিং, যেমন কুইক বুক আছে, তারপর হচ্ছে Xero আছে। জেরো আছে, আরও আছে। তো এখন বাংলাদেশি দু একটা হতো লোকাল, বাংলাদেশে আসলে খুব মানে বলার মতো মানে মানে কোনো সাস প্রোডাক্ট নাই যেখানে অল্প টাকা সাবস্ক্রিপশন আসলে এই সার্ভিসটা ইউজ করা যায়। তো বাট জেরো এবং কুইক বুক আছে। কুইক বুক দিয়ে বেসিক্যালি আমি একটা ক্লায়েন্টকে একটা সার্ভিস দিচ্ছি, আমি একটা ইনভয়েস তৈরি করা, আমি সেই ইনভয়েসের এগেনস্টে পেমেন্টটা রিসিভ হলো, আমি সব কিছু ডিজিটাল পেমেন্ট হলে খুব ভালো হয়, আমার ক্যাশ কালেকশন করতে গেলে যে কস্ট আছে, কস্টটাকে আমি অ্যাভয়েড করতে পারি। শুরু থেকে বেসিক্যালি ইনভয়েসগুলো প্রপারলি মেনটেন করা, আমার হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টগুলোকে মেনটেন করা, ওটা অটোমেটিকলি হয়ে যাবে। আর এটার জন্য ফ্র্যাকশনাল সিএফও বলে একটা সার্ভিস আছে। বাংলাদেশে কিছু ছোটো ছোটো অডিট ফার্ম আছে যারা বেসিক্যালি ফ্র্যাকশনাল সিএফও সার্ভিস দেয়। সেটা হচ্ছে এরকম যে আপনার হয়ে তারা হচ্ছে বুক কিপিং করে দেবে, মাসে থেকে 2,000-5,000 টাকা দিলেই তারা খুশি খুশি এসে একদিন এসে আপনাকে 2 ঘন্টার জন্য আপনার সব বুকিং করে দিয়ে যাবে। তো এরকম দু একটা কোম্পানি আমি চিনি। ডে টেম্পেট একটা হচ্ছে যে একটা কোম্পানি আছে, তারা দুবাইতে তারা এক্সপ্যান্ড করেছে। আচ্ছা, তো মুন্না, তো মুন্নারা বেসিক্যালি কাজটা করে আচ্ছা, যে তারা হচ্ছে যে বুক কিপিংটা করে দেবে, আপনার বেসিক অ্যাকাউন্টিং অডিটটা করে দেবে, বছর শেষে রিটার্ন ফাইলিং করতে হয় যদি লিমিটেড কোম্পানি হয়। এই জিনিসগুলো না এখন মানে খুব ক্রুশাল হয়ে গেছে। আপনি যদি রিটার্ন ফাইলিং না করেন, সেটা কনসিকুয়েন্সেস কিন্তু কস্টলি। আচ্ছা, ইউ হ্যাভ টু এজিএম করতে হবে, এজিএম না করলে হচ্ছে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে, হাইকোর্ট থেকে পারমিশন নিতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকার একটা খরচ চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে লিমিটেড কোম্পানি করার মানে ব্যাড সাইড। আমরা ব্যবসাটাকে এখানেও আমাদের আমরা তাদেরভাবে জিনিসগুলোকে মানে কঠিন করে ফেলা হয়েছে। তো এই কঠিন করে ফেলার কারণে যেটা হয়েছে যে আমাদের লিমিটেড কোম্পানি, প্রচুর লিমিটেড কোম্পানি আছে, আপনি অডিট ফাইলিং করে প্রপারলি রিটার্ন সাবমিট করে এরকম কোম্পানি কিন্তু খুবই কম আছে। তো বুক কিপিংটা এই জন্য এইভাবে মেনটেন করা উচিত। আর একজন অ্যাকাউন্টেন্ট যদি মেনটেন করতে তার খুব কষ্ট হয়, এই ধরনের ডিটেম্পেটের মতো কিছু কোম্পানি আছে, তাদের সার্ভিস নেওয়া যেতে পারে। এটাতে সে 2-3 হাজার 5,000 টাকাতেও সে অ্যাকাউন্টিং বুক কিপিং করবে, সারা মাসে সকল ইনভয়েসগুলো প্রিজার্ভ করে রেখে দিবে। আচ্ছা,
একটা নির্দিষ্ট ডেটে এসে সে ওই অ্যাকাউন্টিং ওইগুলো ইনপুট দিবে, একটা প্রফিট অ্যান্ড লস ইনকাম স্টেটমেন্ট তৈরি করবে, একটা প্রফিট লস তৈরি করবে, একটা ব্যালেন্স শিট তৈরি করবে, আপনার সামনে আপনার টোটাল প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সিনারিওটা চলে আসবে। এবং এটা বেসিক্যালি আপনাকে সবসময় আপ টু ডেট রাখবে। আপনার যদি ভ্যাট কালেকশন করতে হয়, ভ্যাটটা কালেকশন করে ভ্যাট রিটার্নটা সাবমিট করে আসলে তাহলে যে আমার এই টোটাল থেকে, তাহলে হয় কি রেগুলেটর যারা আছে এনবিআর বা হচ্ছে যে এই টাইপের যারা আছে, তারা আপনাকে এসে মানে ফায়দা লোটার চেষ্টা করতে পারবে না, কারণ তারা সুযোগই খুঁজে আসলে কীভাবে ফায়দা লোটা যায়। তো ওই জায়গাগুলো থেকে যদি এই করতে হয়, এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস করলে আমার মনে হয় কোনো এন্টারপ্রেনারের খুব বেশি চ্যালেঞ্জ হওয়ার কথা না। এটা বুককিপিং খুবই অল্প টাকা সাবস্ক্রিপশন, বাংলাদেশে কিছু অথরাইজ মানে প্রোভাইডার আছে তারা বেসিক্যালি এগুলো সার্ভিস দেয়। আর ফ্র্যাকশনাল সিএফও সার্ভিসগুলো আমাকে যে লোক সিএফও রাখতেই হবে বা অ্যাকাউন্টেন্ট রাখতেই হবে নট নেসেসারি। আমার ছোট একটা প্রতিষ্ঠান, আমার 3 জনের প্রতিষ্ঠান, আমার 3 জনের প্রতিষ্ঠানের জন্য আমি একটা অ্যাকাউন্টেন্টকে দিয়ে যদি করে নিই, তাহলে হচ্ছে আমার কিন্তু আসলে লস নেই, আমার আসলে লাভ হচ্ছে। আপনি বলছিলেন যে বিজনেস এক্সপ্যান্ড করতে গেলে বিভিন্ন ভার্টিক্যালে হচ্ছে বিজনেস করা যেতে পারে। তো আমরা জানি যে আপনি আমার পে নিয়ে কাজ করছেন, এর পাশাপাশি কি আপনার কোনো এরকম ধরনের আমার মুঠোফোন টেকনোলজিস নামে একটা এসএমএস গেটওয়ে প্রতিষ্ঠান আছে সিন্স 2008, এটা এখনো চলছে সব মহিমায় নিজের প্রসেসে চলছে। আমরা ওখানে কিছু এসএমএস গেটওয়ে সার্ভিস প্রোভাইড করি কিছু স্পেসিফিক ক্লায়েন্ট বেসকে। আমার হচ্ছে আমার ডিজিটাল সলিউশনস লিমিটেড আমি একটা ছোটো ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে, যেটা বেসিক্যালি আমরা আসলে 150 ক্লায়েন্টসের মতো ক্লায়েন্টকে আমরা সার্ভিস প্রোভাইড করি, ওয়েবসাইট এবং হচ্ছে যে ওয়েবসাইট রিলেটেড যেসব সার্ভিস এসএসএল সার্টিফিকেট, ডোমেইন হোস্টিং অ্যান্ড হচ্ছে বা ওয়েব অ্যাপ্লিকেশন। আমাদের কিছু সাস প্রোডাক্ট আছে, সাস প্রোডাক্টগুলো ছোটো ছোটো সাস প্রোডাক্ট আছে, সেটার সার্ভিসগুলো আমরা কাস্টমারদেরকে দিই। সো ওটা একটা। আর হচ্ছে আমি সামনে ইচ্ছা আছে একটা ই কমার্স টাইপের কিছু একটা করার ইচ্ছা আছে, যেটা বেসিক্যালি একটু নিশ প্রোডাক্ট কিছু একটা কোনো ক্যাটাগরির উপর হবে, যেটা লোকাল মার্কেটকে ফোকাস করে। ডিপেন্ড করবে আসলে মানে অ্যাভেলেবিলিটি, ফান্ডিং, অনেক কিছু ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, একবারে শুরুর দিকে আপনি একটা কথা বলছিলেন যে আপনার প্রথম দিকে স্বপ্ন ছিল যে পেপালকে কানেক্ট করে পেমেন্ট গেটওয়েটা বানানো। এখনো এসে প্রায় 21-22 বছর পর আমরা দেখছি আমরা এখনো পেপাল পাইনি। ওকে, সো পেপাল স্ট্রাইপ নাই, এটার জন্য বাংলাদেশে অনেক কোম্পানি দেখা যায়, বিশেষ করে আইটি কোম্পানিগুলো দেশের বাইরে কোম্পানি ফর্ম করে অনলি টু গেট দ্য সলিউশন অফ দ্য পেমেন্ট গেটওয়ে। জি, এত বছর পরে এসে কেন আপনাদের মতো পেমেন্ট গেটওয়েগুলো সেই সলিউশনগুলো প্রোভাইড করতে পারেন না? আমি এই জিনিসটা একটু আগে আপনাকে বলেছিলাম, সরি ইয়ে করছি, সেটা হচ্ছে যে আমরা এখানে বাংলাদেশে প্রথমত যেটা হয়েছে রেগুলেটরি রেস্ট্রিকশনগুলোকে যদি ইউজ করা, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসাটা খুব জরুরি। আমাদের যারা পার্টনার ব্যাংক আছে তারা একটু উদার হওয়াটা জরুরি, এবং হচ্ছে যে তারা এসইও ডিজিটাল সার্ভিসগুলোকে একটা হাই রিস্ক সেক্টর হিসেবে দেখে। এই কারণে বেসিক্যালি আসলে আমরা তাদের কাছ থেকে প্রপার সাপোর্টটা পাই না। আমরা রিকারিং পেমেন্ট বা সাবস্ক্রিপশন পেমেন্ট যেটা, সেটা রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক ওপেন করেছে খুব স্পেসিফিক কিছু ইয়ের জন্য, আপনার হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য। যেমন আমার স্পটিফাই পেমেন্ট প্রসেস করি, স্পটিফাই সাবস্ক্রিপশনটা আমরা বিকাশ দিয়ে আমরা লাইভ করেছি। সো বাংলাদেশে এখন স্পটিফাইকে আমার পে রিপ্রেজেন্ট করে, সামনে নেটফ্লিক্সকে করবে। আমরা ফেসবুকের যে প্যারেন্ট কোম্পানি মেটাকে আমরা সার্ভিস প্রোভাইড করছি। আমরা তার মানে কি কেউ আমার পে দিয়ে মেটার পেমেন্ট করতে পারবে? করতে পারবে। এটার কি কোনো লিমিটেশন আছে? না, এর কোনো লিমিটেশন নেই, এটা লোকাল কারেন্সিতে করতে পারবে, লোকাল দিয়ে মেটার মাধ্যমে করতে হবে। আমাদের সাইড থেকে এসে কিছু করার সুযোগ নেই। আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের ইয়ের মাধ্যমে, মেটার সাথে আমাদের ডিরেক্ট ইন্টিগ্রেশন করা আছে। তো এই যে সার্ভিসগুলোকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশে পেমেন্ট প্রসেস করতে হেল্প করছি, কমপ্লিট এক্সপোর্ট তারাও দেখতে পাচ্ছে। তো যেহেতু স্পটিফাইকে আমরা সার্ভিস করতে পেরেছি, তার মানে হচ্ছে আমরা আমাদের লোকাল কোম্পানিগুলোকেও করতে পারবো। কিন্তু লোকাল কোম্পানিগুলোকে কমপ্লায়েন্স মানার যে প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া, এবং আমাদের যে কমপ্লায়েন্স সেটাকে শ্রদ্ধাশীল করে মানে শ্রদ্ধা মেনে এবং সেই অনুযায়ী যদি করতে পারে, আমাদের বেশি তাদেরকে সার্ভিস দিতে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হয়ে যায় এটার কিছু মিস ইউজ হয়। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল একটা এসইও সার্ভিস সেটা $500, কিন্তু সেটা $5,000 যদি হয়, সেটা $5,000 এগেনস্টে আমার প্রুফ অফ ডকুমেন্টেশন লাগবে। আমি একটা সার্ভিসের এগেনস্টে আমি পেমেন্ট নিয়ে আসছি, এটাতে আসলে যে না, একটা এসইও সার্ভিস $5,000 হতেই পারে। যদি হয় সেক্ষেত্রে আমার জানতে হবে যে যে ক্লায়েন্টে পে করছে সে
কোনো চার্জব্যাক ক্লেম করবে না। মানে সে ওইটার এগেইনস্টে আসলে যে পরিমাণ ভ্যালু পাওয়ার কথা সে আসলেই পাবে কিনা এটা ইনশিওর করে যাতে সে পরবর্তীতে চার্জব্যাক ক্রিয়েট না করে, কারণ চার্জব্যাক ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং। আমাদের যদি চার্জব্যাক হয়, সেটা ডিসপিউটে যদি কন্টিনিউসলি চলতে থাকে, ভিসা বাস্টার আমাদেরকে ফাইন করবে, এবং ভিসা বাস্টারের ফাইনটা কিন্তু ইটস নট দ্যাট চিপ। মিনিমাম $5,000 থেকে শুরু করে $25,000, $50,000, $1,00,000 পর্যন্ত ফাইন হয়ে যেতে পারে। সো আমি একটা বিজনেসের একটা ভুলের জন্য আমি কেন এত বড় একটা ফাইন বিয়ার করবো? হ্যাঁ, সো আমাদের সেক্টরটা ফিনটেক ইজ ভেরি রিস্কি ইন্ডাস্ট্রি। সো এখানে আসলে আমাদেরকে এই জায়গাগুলোতে করতে হয়, কমপ্লায়েন্সের জায়গায়। পেপ্যাল, স্ট্রাইপ এই কমপ্লায়েন্সগুলো স্ট্রিক্টলি মেনটেন করে, আমরা মেনটেন করি। বিজনেসগুলো যদি আমাদেরকে কমপ্লাই করে, আমরা তাদেরকে সার্ভিস দিতে রেডি আছি। তারপর তাদেরকে হেল্প করতে চাই, তারা আমাদেরকে ট্রাই করতে পারে। ঠিক আছে ইশতিয়াক ভাই, অনেক আলোচনা হয়েছে, আমরা একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি এই প্রোগ্রামের। তো এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কি আমাদের যে তরুণ উদ্যোক্তারা আছে, যারা হচ্ছে আসলে বিজনেসকে স্কেল আপ করতে চায় কিংবা বিজনেস শুরু করতে চায়, ওয়ান্টস টু বি এন্টারপ্রেনার, এদের জন্য কি আপনার কোনো মেসেজ আছে কিনা? আমার মেসেজটা আমি মনে হয় আবার একটু রিপিট করি। আমার মেসেজটা হচ্ছে, যে সেক্টরে পড়াশোনা করছি সেই সেক্টরে কাজ করার ইন্টারেস্ট থাকা উচিত, না থাকলে অন্য কোনো যদি প্যাশন সেক্টর থাকে সেটা পার্সু করা উচিত। 2 নম্বর হচ্ছে যে আমি কী নিয়ে কাজ করবো সেটা সম্পর্কে জানা উচিত, এবং সেটা জেনে পড়ালেখা করে নামা উচিত। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ফ্যান্সি কোনো কিছু পিছনে না ছুটে রিয়েল প্রোডাক্ট, রিয়েল সার্ভিস বিল্ড করার পিছনে সময় দেওয়া উচিত, এবং সেটা যেন ভ্যালু এডিশন হয়। মাছ সবাই বিক্রি করছে, আমি মাছ যদি বিক্রি করতে চাই, আমি আমার ইনোভেশন থাকতে হবে, বাই আই এম ডিফারেন্ট ফ্রম আদার্স। আমি যে টেকনোলজি বিল্ড করবো সেই টেকনোলজিটা আমার কতটুকু ভালো হবে, সেই টেকনোলজি ডিফারেন্ট হয়, সেটা আমি যদি টেক ডিফারেন্ট হতে হবে নট নেসেসারি, সেটা অফলাইন বিজনেসও হতে পারে। অফলাইন বিজনেসকেও ইনোভেটিভভাবে করার থাকা উচিত। শুরু থেকে বুককিপিং, অ্যাকাউন্টিং, আমার সেলস ড্রাইভ, সেলস ফোর্স, আমার মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করা নেওয়া উচিত। এবং পাশাপাশি যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি লেগে থাকতে পারবো কিনা, আমি কি শর্ট রেসে ঘোড়া হতে চাই, নাকি আমি লং রেসে ঘোড়া হতে চাই। যদি লং রেসে ঘোড়া হতে হয়, তাহলে ধৈর্য এবং পেশেন্স এবং পার্সিভারেন্স, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো একজন এন্টারপ্রেনারের জন্য। যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, হয়তো কখনো খুব লস হবে, মাইনাসে চলে যাবে, কিন্তু ভেঙে পড়া যাবে না। তো এই পার্সিভারেন্সগুলো থাকলে বেসিক্যালি তার আসলে ব্যবসা করতে আসা উচিত। আদারওয়াইজ তার জন্য জবই বেটার, কারণ জব হচ্ছে সিকিউর। বাট দেশে সবাই যদি এন্টারপ্রেনার হয়ে যায়, তাহলে জব করার লোক পাবো না। তো আমি একেবারে মানে মানে বলবো না সবাইকেই এন্টারপ্রেনার হতে। এন্টারপ্রেনার তারই হওয়া উচিত যে আসলে তার কিছু করার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, এপেটেড থাকতে হবে। এপেটেড না থাকলে আসলে তার এন্টারপ্রেনারশিপ করা উচিত না। এটা হচ্ছে আমার সাথে থেকে সাজেশন। ঠিক আছে, ধন্যবাদ ইশতিয়াক ভাই। কথা বলছিলাম বাংলাদেশের একটি স্বনামধন্য পেমেন্ট গেটওয়ে আমার পের এমডি ইশতিয়াক সরোয়ার ভাইয়ের সাথে। অনেক আড্ডা হয়েছে, আমরা অনেক কিছু শিখেছি, এবং তরুণদের জন্য অনেক উপদেশ বা আইডিয়া দিয়েছেন ভাইয়া, যেগুলোর উপর কাজ করে আমরা আসলে ভালো করতে পারি লাইফে। সো আমরা ভাইজার টক্সের পরবর্তী এপিসোডগুলোতেও আমরা এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের সামনের এপিসোডগুলো দেখবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি আমি ফয়সাল মুস্তাফা।